হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 গণিত দশম শ্রেণী এটির প্রশ্নগুলোর সমাধান করছি। প্রথম প্রশ্নটি কি বলা আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a কমা b কমা c বাস্তব a নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ কমা বি কমা সি বাস্তব এবং এ নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হবে, অর্থাৎ বীজদ্বয় বাস্তব এবং সমান হবে যখন কি হবে আমরা জানি, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে এটি প্রধান শর্ত। তাহলে আমরা জানি কি, নিরূপক এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের নিরূপক যখন শূন্য হবে তখন কি হবে, সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তোমরা অন্য দুটো মনে রাখবে, পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। বাস্তব এবং অসমান হবে কখন, যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। তেমনইভাবে কোনো বাস্তব বীজ পাবো না, বা বীজ দুটি অবাস্তব এবং কাল্পনিক হবে কখন, যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। বাকি দুটো পয়েন্ট মনে রাখবে। 1 নম্বর, বীজদ্বয় বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এটি মনে রাখবো। 2 নম্বর পয়েন্টটিও মনে রাখবো, বীজদ্বয় বাস্তব এবং ও অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। তেমনিভাবে 3 নম্বর পয়েন্ট মনে রাখবো কি, বীজদ্বয় অর্থাৎ কোনো বাস্তব বীজ পাবো না, অর্থাৎ বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। তাহলে এই 3টি পয়েন্ট আমরা মনে রাখবো। অবাস্তব বা কাল্পনিক অর্থাৎ আমরা বলতে পারি কি, এক্ষেত্রে কোনো বাস্তব বীজ পাবো না, বা বলতে পারি কি, বাস্তব বীজ পাবো না। তাহলে এই 3টি পয়েন্ট মনে রাখবো। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে প্রথমটি, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। বাকি দুটোও মনে রাখবো। এবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর 2 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি বলেছে প্রশ্নটি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং বৃত্তের একটি জেয়ার দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জেয়ার দূরত্ব কত, এটি নির্ণয় করব। ছবিটি আগেই এঁকে রেখেছি আমি। তাহলে প্রশ্নটিতে কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, অর্থাৎ এই বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি এবং এই বৃত্তের একটি জেয়ার দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ এবি জেয়া নিয়েছি, এবি জেয়ার দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জেয়ার দূরত্ব কত, এই ও বিন্দু থেকে এই ডি বিন্দুর দূরত্ব কত, অর্থাৎ লম্ব দূরত্ব কত। তাহলে ওডি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটি আমরা উপপাদ্য 32 থেকে কি জানি, আমরা জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা যায় তবে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ থেকে আমরা কি বলতে পারি, ডি বিন্দুতে এবি সমদ্বিখণ্ডিত হয়েছে। কারণ কি, ওডি হচ্ছে এবি এর উপর লম্ব, সেজন্য ডি বিন্দুতে এবি সমদ্বিখণ্ডিত হয়েছে, যা আমরা উপপাদ্য 32 থেকে জানি। তাহলে 2 নম্বরের সমাধান করছি। তাহলে কি লিখব, আবার রিপিট করছি। আমরা উপপাদ্য 32 থেকে জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যা
এর উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা যায় তবে সেই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ওডি লম্ব এবি এবং দেয়া আছে এবি কত 12 সেমি, তাহলে এবি ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এবি ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং বিডি কত হবে, এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু কত হবে, এটুকু হচ্ছে 12 সেমি, তাহলে 12/2 ইকুয়াল টু 6 সেমি। তাহলে এটুকু পেয়েছি আমরা 6 সেমি। তাহলে এবার এদের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত, অর্থাৎ ও থেকে ডি বিন্দুর দূরত্ব বের করতে হবে। তাহলে ও থেকে ডি আমরা জানি লম্ব হয়, তাহলে এটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি করব, আমরা একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সমকোণী ত্রিভুজটির নাম কি, ওডিবি বা বিডিও। তাহলে কি লিখতে পারি আমরা, সুতরাং সমকোণী ত্রিভুজ ওডিবি থেকে পাই ওডিবি থেকে কি পাবো, কি বের করব আমরা, ওডি অর্থাৎ লম্ব। আমার অতিভুজ দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে 10 সেমি, ওবি দেয়া আছে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, ওবি দেয়া আছে আমার কি, এ জায়গায় ওডি লম্ব দূরত্ব বের করতে হবে। অর্থাৎ ওডি সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ওবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ারের মান বসাবো, ওবি এর মান কত বের করেছি, ওবি এর মান দেয়া ছিল 10 সেমি, ব্যাসার্ধ 10, 10 স্কোয়ার মাইনাস বিডি হচ্ছে 6 স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 100 মাইনাস 6 স্কোয়ার 36, তাহলে কি দাঁড়াচ্ছে 4 6 64, তাহলে 64 রুট ওভার মানে হচ্ছে 8। প্লাস মান অবশ্য নেব, কারণ কি এখানে দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক হবে। তাহলে কি হবে, ওডি ইকুয়াল টু 8 সেমি, ওডি ইকুয়াল টু 8 সেমি। তাহলে আমরা কি বলতে পারি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত। সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব সমান সমান 8 সেমি, এটি অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্নটির সমাধান করছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এটি আমি নির্ণয় করব। তাহলে দুটি ছবি এঁকে রেখেছি আমি। প্রশ্নটিতে কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। প্রথমটির আয়তন এবং দ্বিতীয়টির আয়তনের অনুপাত কত, 1:8। আয়তন অনুপাত হচ্ছে 1:8। প্রথম ঘনক এবং দ্বিতীয় ঘনকের আয়তনের অনুপাত 1:8। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ কি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, এই সবগুলো তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে কি দেয়া আছে, আয়তন অনুপাত দেয়া আছে 1:8। আমার কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, অনুপাত। ক্ষেত্রফল অনুপাত কত হবে তা নির্ণয় করতে হবে। এই জায়গায় ধরে নিচ্ছি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x এবং y। প্রথমটির বাহুর দৈর্ঘ্য x ধরছি, দ্বিতীয়টির বাহুর দৈর্ঘ্য y ধরছি। তাহলে এবার লিখব, ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে
এক্স এবং এক্স একক এবং ওয়াই একক। তাহলে তাদের আয়তন কী হবে? আয়তন যথাক্রমে আমরা ঘনকের আয়তন জানি বাহু কিউব, অর্থাৎ আয়তন হবে এক্স কিউব ঘন একক এবং ওয়াই কিউব ঘন একক। এবার বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। এটাও ধরে নিচ্ছি, তাহলে কি সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল যথাক্রমে কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি ঘনকের 6 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 6x স্কোয়ার এবং 6y স্কোয়ার বর্গ একক। তাহলে এই দুটোর অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। এবার এই প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে কি বলতে পারি আমি? আয়তনের অনুপাত 1:8। তাহলে কি বলতে পারি? এক্স কিউব বাই ওয়াই কিউব, মানে আয়তনের অনুপাত 1:8। তাহলে বা এক্স বাই ওয়াই হোল কিউব সমান সমান লিখতে পারি 1/2 তার হোল কিউব। তাহলে বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু লিখতে পারি 1/2। তাহলে এবার আমার কি সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে 6x স্কোয়ার এবং 6y স্কোয়ার। তাহলে বা আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার আবার বর্গ করছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1/4 বর্গ করে। তাহলে বা কি বের করতে হবে আমাকে? 6x স্কোয়ার 6 দিয়ে গুণ করছি বাই 6y স্কোয়ার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কী হবে? 6 × 1/6 × 4, 6 কেটে দিচ্ছি। সুতরাং 6 বা লিখব 6x স্কোয়ার বাই 6y স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাহলে সুতরাং এটি হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 6x স্কোয়ার ইস টু 6y স্কোয়ার ইকুয়াল টু 1:4, যেটা আমরা আগেই বের করে রেখেছি, নির্ণয় করতে হবে 6x স্কোয়ার এবং 6y স্কোয়ার। তাহলে এই দুটো হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সুতরাং আমরা কি বলতে পারি? ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সুতরাং ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হবে। এটাই অ্যান্সার। এবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর 4 নম্বর প্রশ্নের সমাধান করছি। 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা বের করতে হবে। তাহলে প্রশ্নটিতে কি বলা আছে? 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি। তাহলে এই জায়গায় দেয়া আছে সমল চক্রবৃদ্ধি, অর্থাৎ সমল চক্রবৃদ্ধি আমরা এ দ্বারা লিখি। দেয়া আছে কত? 441 টাকা। আসল দেয়া আছে কত? আসল পি ইকুয়াল টু দেয়া আছে 400 টাকা। আর কি দেয়া আছে? 2 বছরের সময়। সময় কত? এন দ্বারা প্রকাশ করি 2 বছর। সময় 2 বছর। কি নির্ণয় করতে হবে? বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে লিখব চক্রবৃদ্ধি সুদের হার, অবশ্যই বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়াল টু R%, এটি ধরছি। আমরা সমল চক্রবৃদ্ধির সূত্র জানি P × 1 + R/100 হোল n।
আমরা সুতরাং প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 হোল n। এটি ঘুরিয়ে লিখব, তার মানে আমরা কি লিখব, সুতরাং পি ইন্টু 1+r/100 হোল n ইকুয়াল টু এ। পি হচ্ছে আসল, 1+r হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এন হচ্ছে সময়, এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার মানগুলো পুট করব, বা পি এর মান 400 টাকা, 1+r এর মান বের করব বাই 100 হোল n, n এর মান 2 ইকুয়াল টু 441। তাহলে বা 1+r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 441/400। তাহলে কি লিখতে পারি, বা 1+r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা লিখতে পারি 21/20 তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার তুলে দিলে আমরা কি লিখতে পারবো, 1+r/100 ইকুয়াল টু 21/20। এবার এই জায়গা থেকে কি লিখতে পারি, r/100 ইকুয়াল টু 1কে ডান দিকে নিয়ে যাব, তাহলে -1 হবে, 21/20 -1। তাহলে বা r/100 লিখতে পারি লসাগু 20, এই জায়গায় 21 - 20। তাহলে বা r/100 ইকুয়াল টু 1/20। কেটে দিচ্ছি, 5×100, সুতরাং r ইকুয়াল টু 5। তাহলে আর এর মান কত পেয়েছি, 5। তাহলে সুতরাং বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে সুতরাং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়াল টু 5%। এটি অ্যান্সার। এবার 5 নম্বর প্রশ্নের সমাধান করব। কি বলেছে, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মান নির্ণয় করো। কি দেওয়া আছে প্রশ্নটিতে, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং x/12 ইকুয়াল টু লিখতে পারি 12/y ইকুয়াল টু লিখতে পারি y/27। তাহলে এটি আমরা লিখতে পারি ক্রমিক সমানুপাতির ধর্ম অনুসারে। তাহলে এই জায়গায় যদি লক্ষ্য করি, তাহলে আমার x এবং y এর মান নির্ণয় করতে হবে। দুটি সম্পর্ক পাচ্ছি, এটি একটি সম্পর্ক, আর একটি পাচ্ছি এটি। এই দুটো সম্পর্ক পাচ্ছি। তাহলে এই সম্পর্কটা থেকে আমরা কি লিখতে পারবো, ডান দিকের সম্পর্কটা থেকে কি লিখতে পারবো, এদিক থেকে আমি কি লিখতে পারবো, 12/y ইকুয়াল টু y/27। তাহলে বা আমরা কি লিখতে পারবো, y² ইকুয়াল টু 12×27 মানে হচ্ছে 324, বা y ইকুয়াল টু কত হবে, √324, সুতরাং y ইকুয়াল টু 18। এই সমীকরণটিতে y এর মান বসিয়ে দেব, অর্থাৎ এবার যে সমীকরণটি পাচ্ছি আমি, x/12 ইকুয়াল টু 12/y, এ জায়গায় y এর মান বসাবো। তাহলে x/12 ইকুয়াল টু 12/y, y এর মান কত পেয়েছি আমি, y এর মান 18। যেহেতু y ইকুয়াল টু 18 বের করেছি আমরা, তাহলে এই জায়গা থেকে কি লিখতে পারবো, x ইকুয়াল টু 12 × 12
বাই 18। কাটাকাটি করে দিচ্ছি, 6 দুগুণা 12, 3 6 18, 3 দিয়ে 3 4 12। সুতরাং এক্স ইকুয়াল টু 4 দুগুণা 8। তাহলে এক্সের মান কত বেরিয়েছে? 8। ওয়াই এর মান বেরিয়েছে 18। সুতরাং কি লিখব? উত্তর এক্স ইকুয়াল টু 8, ওয়াই ইকুয়াল টু 18। এটাই অ্যান্সার। এবার 6 নম্বর প্রশ্নটির সমাধান করব। কি বলেছে 6 নম্বর প্রশ্নটিতে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ ওবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান কত? অর্থাৎ কোণ ওসি ইকুয়াল টু কত, এটি বের করতে হবে। তাহলে আমি ছবিটি এঁকে রেখেছি, 6 নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে প্রশ্নটিতে কি বলা আছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এবি একটি ব্যাস, সি বৃত্তের অবস্থিত একটি বিন্দু, কোণ ও বিসি এই কোণটির 60 ডিগ্রি দেওয়া আছে, কোণ ও সি এ কত, এই কোণটির মান নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, এই ত্রিভুজটি যদি লক্ষ্য করি, তাহলে কি ওসি আমরা যুক্ত করলাম। এই ত্রিভুজটি যদি লক্ষ্য করি কি দেখতে পারবো? অর্থাৎ ত্রিভুজ বি ও সি এর ওবি এবং ওসি হচ্ছে ব্যাসার্ধ, ওবি এবং ওসি ব্যাসার্ধ। তাহলে দুটোই সমান, লিখতে পারি ওবি ইকুয়াল টু ওসি। তাহলে এই ত্রিভুজের কী হবে? দুটি বাহু সমান, অর্থাৎ ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কী হবে? এই কোণ এবং এই কোণ সমান হবে, অর্থাৎ সমান বাহুদের অন্তর্গত কোণ কী হবে? সমান হবে। অর্থাৎ কি বলতে পারি? কোণ ও বিসি এবং কোণ ওসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটাই আমরা লিখব। তাহলে যেহেতু এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ সমান, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটি সমদ্বিবাহু। অর্থাৎ লিখছি সমদ্বিবাহু ত্রিভুজ ওবিসি এর, আমরা জানি কি ওবি ইকুয়াল টু ওসি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু বাহুদ্বয় সমান, তাহলে কি হবে? এই কোণ দুটো সমান হবে। সুতরাং আমরা কি লিখতে পারি? কোণ ওসিবি ইকুয়াল টু কী হবে? কোণ ওবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণ এটিও কি হবে? 60 ডিগ্রি। এবার যদি লক্ষ্য করি আমরা কি দেখতে পাবো? এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এবি বৃত্তের ব্যাস, এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ বা 90 ডিগ্রি হয়। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি এর কি বলতে পারি? কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এটি। আমরা উপপাদ্য 37 থেকে কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এসিবি এই গোটা কোণটি হচ্ছে 90 ডিগ্রি, আর এইটুকু দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমার বের করতে হবে এসিও। তাহলে 90 থেকে 60 বাদ দেবো, অর্থাৎ 30 ডিগ্রি। এটি আমরা লিখব। তাহলে কি জানি? সুতরাং কোণ ওসিএ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? এসিবি, কোণ এসিবি মাইনাস কোণ, এই কোণটি বাদ দেব, ওসিবি। তাহলে কি দাঁড়াবে? এসিবি কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ওসিবি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি? কোণ ওসি ইকুয়াল টু কি? 30 ডিগ্রি। কোণ এসি এর মান কত? 30 ডিগ্রি। এটি হচ্ছে অ্যান্সার। মডেল অ্যাক্টিভিটি 1 এর 7 নম্বর প্রশ্নটির সমাধান করব। কি বলেছে? একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ছবিটি এঁকে রেখেছি। ছবিটি কি বলেছে? প্রথম ছবিটি আমরা যদি ধরি, এটি ধরছে মূল ঘনক, এটি হচ্ছে পরিবর্তিত ঘনক। মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বাড়ানো হচ্ছে, অর্থাৎ এক্স প্লাস x/2 এটি হবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটি নির্ণয় করব। আমরা ধরছি মূল ঘনক,
মূল ঘনকটির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স একক, তাহলে কি সমগ্র তলের ক্ষেত্রফল, সুতরাং অর্থাৎ 6টি তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6x² বর্গ একক। এটি গেল মূল ঘনক। এবার আসি পরিবর্তিত ঘনক, অর্থাৎ পরের ঘনকটি। পরিবর্তিত ঘনকটির এক্ষেত্রে কি বলতে পারি, বাহুর দৈর্ঘ্য আমরা কি বলতে পারি, x প্লাস x/2 ইকুয়াল টু কত হবে 3x/2 একক। এটি আমি বিভিন্নভাবে দেখাতে পারি, x × 150/100, তাহলে কী হবে 3x/2, তাহলে এটি একবারে 50% বাড়ানো হলো, মানে অর্ধেক বর্ধিত করা হচ্ছে, তাহলে কত হবে x প্লাস x/2 ইকুয়াল টু 3x/2। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু স্কোয়ার 3x/2 তার হোল স্কোয়ার, তাহলে কি আসবে এই জায়গায় 6 × 9x²/4, 2 × 4, 3 × 6, তাহলে কি আসে 3 নং 27x² এত বর্গ একক। এটি আমরা পেয়েছি। এবার ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু পেয়েছে, তাহলে এটির ক্ষেত্রফল বেশি, সুতরাং কি লিখতে পারি, ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, এটি বেশি 27x² মাইনাস 6x², তাহলে কি লিখব, 2 লসাগু 27x² মাইনাস 12x², তাহলে 27 কত হবে, এটা 15x²/2 এত বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এতটুকু। এখন কিন্তু প্রশ্নে কি বলেছে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির হার। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধির হার পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করব, মানে কি ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে কি 15x²/2 বাই প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল মূল ঘনকটির 6x² × 100, তাহলে শতকরা বের হয়ে আসবে। তাহলে কি লিখতে পারি, 15x²/2 × 6x² × 100, তাহলে ক্যান্সেল করে দিচ্ছি x², 3 × 2 = 6, 3 দিয়ে 3 × 5 = 15, 2 × 2 = 4, 4 দিয়ে 4 = 25, তাহলে 5 × 25 125%, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কত, 125%। সুতরাং ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু 125%, এটি অ্যান্সার। এই প্রশ্নটির সমাধান আমরা ছোট্ট নিয়মে করতে পারি। কিভাবে, অথবা হিসেবে করে দিচ্ছি। এটি কিভাবে করব, আমরা জানি কোনো একটি বাহুকে, ঘনকের প্রত্যেকটি বাহু সমান আমরা জানি, ঘনকের বাহুকে যদি r% বাড়ানো হয় তবে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, সেই সূত্রটি হলো 2r + r² / 100%।
এটি বসিয়ে আমরা সমাধান করতে পারবো অতি সহজে। ঘনকটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করেছে, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সুতরাং কি লিখব, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? সূত্র হচ্ছে 2r প্লাস r²/100 এত পার্সেন্ট। আর এর জায়গায় শুধুমাত্র ঘনকের বাহু কত পার্সেন্ট বাড়ানো হয়েছে সেই মানটুকু বসাবো। এই সূত্রটি গোলকের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ কি লিখতে পারবো আমরা, 2 × r, আর এর মান কত, এই জায়গায় কত পার্সেন্ট বাড়িয়েছে? 50%, অর্থাৎ 50 বসাবো, যোগ r² মানে 50 × 50, দুবার বসাচ্ছি, /100 এত পার্সেন্ট। তাহলে কি আসবে, 50 × 100 যোগ 0 0 0 0 ক্যান্সেল, 5 × 5 = 25 এত পার্সেন্ট। তার মানে কত হচ্ছে, 125%। তাহলে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, 125%। অতি ছোট্ট নিয়মে এটি করা যেতে পারে। মডেল অ্যাক্টিভিটি টাস্কের লাস্ট অঙ্কটি আমরা সমাধান করব। কি বলেছে 8 নম্বর প্রশ্নটি, 2x + 1 + 3/2x + 1 = 4, x not equal to -1, এর সমাধান করতে হবে। তাহলে 8 নম্বর প্রশ্নটি, 2x + 1 + 3/2x + 1 = 4, এটির সমাধান করব, যেখানে x not equal to -1। তাহলে এটি যদি সমাধান করি তাহলে কি লিখতে পারবো, বা লসাগু কত হচ্ছে এই জায়গায়, 2x + 1। তাহলে 2x + 1 × 2x + 1, তাহলে কি হয়ে যাবে, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস 3 = 4। তাহলে বা এবার ভাঙিয়ে দিচ্ছি এটা a + b হোল স্কোয়ারের সূত্রে। তাহলে কি হবে, a² + 2ab + b² + 3/2x + 1 = 4। তাহলে কি পাচ্ছি আমরা, 4x² + 2 × 4, 4x + 1 + 3/2x + 1 = 4। তাহলে বা 4x² + 4x + 4/2x + 1 = 4। উপরে 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, x² + x + 1/2x + 1 = 4। 4 4 কেটে দিচ্ছি, তাহলে এই জায়গায় 1 বজ্রগুণন করে দিচ্ছি, x² + x + 1 = 2x + 1। বলে বা x² + x - 2x + 1 - 1 = 0। তো 1 - 1 0, 2x থেকে -2x + x মানে দাঁড়াচ্ছে x² - x = 0। কেটে দিতে পারি এটি, তাহলে কি দাঁড়াচ্ছে, বা x কমন নিয়ে নিচ্ছি, তাহলে x - 1 = 0। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, হয় x = 0 নতুবা x - 1 = 0। তাহলে সুতরাং x = 1। সুতরাং নির্ণয় সমাধান, x = 0, 1, এটি সলভড। আশা করি সমস্ত অঙ্কগুলোর সমাধান বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।
থ্যাংক ইউ।